যখন সিঙ্গাপুরে নেতাজির সঙ্গে এটা প্রথম মিট করেন ক্যাথে সিনেমা হল, এবং সেখানে সুভাষচন্দ্র আসছেন, নেতাজিকে ওরা চিনতেন, জানতেন, দেশে রাজনীতিটা জানতেন, কিন্তু ওই আর কি। কিন্তু ওনারা বলেছেন, মানে আমার সম্ভবত গুরবাক সিং ডিলোর একটা মানে বক্তব্য মনে আছে, যে যে প্রথম দিন যখন ওনাকে দেখলাম, একটা সাদা রঙের পোশাক পরা, সেই সাদা টুপি, উনি ওই ক্যাথে সিনেমা হলে বক্তব্য রেখেছিলেন। বলেছিল আমাদের না সবার গায়ের মানে রক্ত গরম হয়ে গেছিল, মানে গায়ের মানে এতটাই উদ্বুদ্ধ হয়ে উঠছে না, ফার্স্ট টাইম রিয়েলাইজ করেছিলাম যে দেশ ব্যাপারটা কি। আমাদের চোখ দিয়ে জল এসে গেছিলো ওই বক্তব্য শুনে, গা গরম হয়ে গিয়েছিল। এবং দেশকে স্বাধীন করার জন্য যে লড়াই করতে হবে, এইখান থেকে ওরা আমরণ নেতাজির জন্য লড়ব, এই শপথ নিয়ে নিয়েছিল আজাদিন ফৌজ, যে শেষ রক্ত পর্যন্ত আর যদি কারোর জন্য না হোক, এই মানুষটার জন্য প্রাণ দেবই। এবং ওই যে আইএনএ ওখান থেকে তৈরি হলো জার্মানি থেকে, এবং পরবর্তীকালে জাপান আসার পর উনি ওটাকে ফাইনালি তৈরি করলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এবং সেখান থেকে ইন্ডিয়ান মানে সরকারও তৈরি হলো প্রথম, ঠিক আছে। তো এই যে গভর্নমেন্ট ফর্ম করা, যদিও অস্থায়ী গভর্নমেন্ট ছিল, কিন্তু সেটাকে 11খানা দেশ সে সময় স্বীকৃতি দিয়ে দিয়েছিল। তো এই যে জোশ, একটা লোক দেশের বাইরে গিয়ে এরকম একটা আইএনএ গঠন করে ফেলছেন, একটা আজাদিন গভর্নমেন্ট তৈরি করে ফেলছেন, কম কথা ভাবো কি তো, নেই, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার চলছে। কারেন্সি আছে, নোট তৈরি করছেন, ব্যাংক তৈরি করছেন, মানে কি নেই একটা গভর্নমেন্টের যা যা দরকার। অস্থায়ী গভর্নমেন্ট অন্য দেশে দাঁড়িয়ে বসে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমেরিকা, ইংল্যান্ড, এরা সব এগেইনস্টে, ঠিক আছে। তো ওরম একটা মোমেন্টে যখন নেতাজি নেতৃত্ব দিচ্ছেন, কে तुम हमको खून दो हम तुम्हें आज़ादी देंगे, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, এইসব সাউথ ইস্ট এশিয়াতে না তখন মানুষের রক্ত গরম করে দিয়েছিল। এমনও শোনা যায় একজন মহিলা যখন তিনি মানুষের কাছ থেকে অর্থ সাহায্য করতে গিয়েছিলেন, যে অর্থ দিন নালে আমি যুদ্ধ কী করে করব, মানুষ না নিজের গায়ের গয়না খুলে 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 দিয়েছিল। মহিলারা দিয়েছিলেন। এবং একজন নিজের অর্থ ছিল না, কিন্তু নিজের সন্তানকে দিয়ে দিয়েছিল, বলেছিল যে ওনাকে, ওকে নিয়ে নাও, যদি দেশের জন্য ও কোনো কাজে আসতে পারে। তো নেতাজির এই যে তুই যে বলছিস না, একটা মেসমারাইজিং ক্যারেক্টার, যখন কথা বলছেন সবাই হিপনোটাইজ মন্ত্রমুগ্ধের হয়ে মতো যাচ্ছেন, শুনছে। এটা কিন্তু আজাদ হিন্দ ফৌজের প্রত্যেকটা সোলজারের রক্তে বয়ে গিয়েছিল। এবং আজাদ হিন্দ ফৌজ যদি না থাকতো, আজকে ভারত 1947-এ স্বাধীন হতো না, হয়তো পরে হতো, কিন্তু ওই আগুন গোটা দেশে ছড়িয়ে পড়েছিল আফটার আইএনএ ট্রায়াল। নেতাজি হয়তো ছিলেন না সেই সময়, যুদ্ধ হয়তো আইএনএ হেরে গিয়েছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হার হয়েছিল হয়তো, হ্যাঁ, আমি তোমার মণিপুরে গেছিলাম, ওখানে আমি দেখে মৈরাং এসেছি। প্রথম স্বাধীনতার পতাকা উড়েছিল। কিন্তু আজাদিন ফৌজ যদি কেউ খুব ভালো করে স্টাডি করে, তাহলে বুঝতে পারবে যে তৎকালীন সময়ে ওই জঙ্গল, ঠিক আছে, আরাকান, ভয়ঙ্কর, মানে ওই গভীর জঙ্গলের মধ্যে তখন বর্ষাকাল, যুদ্ধ শুরু হয়েছে, ঠিক আছে, সম্ভবত জুন জুলাই, আর ভয়ঙ্কর ওই জঙ্গল, মশা, ম্যালেরিয়া, ঠিক আছে, ডেঙ্গু, মানে ওই সময় নদী নালা ভরে যায় আরাকানের জঙ্গলে, হাতি পর্যন্ত ব্যবহার করতে হয়েছিল নদী পার করার জন্য। এবং এই যে মৈরাং, তুই যে মৈরাংয়ের কথা বললি, হ্যাঁ, প্রথম আইএনএ শওকত হেডকোয়ার্টার্স। আলী মালিক, তিনি যখন প্রথম আইএনের পতাকা উড়িয়ে দিলেন, সে বাঘের ছবিওয়ালা তিরঙ্গা, ভারতের বুকে প্রথম স্বাধীনতার পতাকা উড়ল, তিরঙ্গা উড়লো। তিরঙ্গা উড়ল। ওই ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটার পর না, এটাকে হোল্ড করা খুব ডিফিকাল্ট ছিল, কারণ এক, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জাপানের হার, আর তারপরে সে বছর ভয়ঙ্কর বৃষ্টি হয়েছিল, এত বৃষ্টি মানে আনকন্ট্রোলেবল, মানে ওইখানে সোলজারদের এক তো আর্মস অ্যামুনিশনস পাঠানো বন্ধ হয়ে গিয়েছে, জাপান সারেন্ডার করে গেছে, এবং সেখানে না লিফলেটও বিলি হয়েছিল ব্রিটিশদের পক্ষ থেকে, যে ব্রিটিশ আর্মিতে চলে আসো, আমরা তোমাদেরকে কিছু করব না। এবং প্রচুর লোক ম্যালেরিয়াতে মরে গেছিল,
প্রচুর সোলজার ম্যালেরিয়া বমি করে 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 মরেছে, জল নেই, খাবে কি, মানে ও এত কষ্ট পেয়ে মরেছে কোনো ধারণা নেই। মানে ধর সব মিলিয়ে 60,000 সৈন্য আমাদের দেশের জন্য সেই সময় প্রাণ দিয়েছিল। তো আমরা অনেক সময় অনেক জায়গায় বলি যে ওই গানটা, অনেকে হয়তো বলবেন যে এই কথাটা বারবারই আসে, ঠিক কথা আসে কারণই এই কারণে, যখন আমরা বম্বেতে শুনি গান হচ্ছে দে দি হামে আজাদি বিনা খড়ক বিনা ঢাল সাবরমতীকে সন্তুনে কর দিয়া কামাল, এই গানটা যখন শুনি তখন ভাবি যে এই যে 60,000 সৈন্য যাদের নামও আমরা জানি না, ভারতকে স্বাধীন করার জন্য আজাদিন ফৌজের 60,000 সৈন্য কিন্তু প্রাণ দিয়েছিল। তো শুধু ফলক হয়ে রয়ে গিয়েছে ওখানে। না, এবং তার থেকেও বড় কথা, যখন আইএনএ ট্রায়ালে তাদেরকে নিয়ে আসা হলো এবং যাদের যাদের মুক্তি দেওয়া হয়েছিল তাদেরকে বিভিন্ন ক্যাম্পে রাখা হয়েছিল আমাদের রাজ্যের, ওই ডিটেনশন ক্যাম্প টাইপের। সেখানে রাতের অন্ধকারে তাদেরকে গুলি করে মারা হয়েছিল, গুলি করে করে সবকে মেরেছে, ঠিক আছে, ক্যাম্পের মধ্যে। এখানে অনেক ক্যাম্প এখনও আছে যেখানে এই ব্রিটিশরা সেই সব সোলজারগুলোকে আইএনএর গুলি করে মেরেছে। এবং নেহরুকে পরবর্তীকালে জিজ্ঞাসা করা হয়েছিল যখন এই ঘটনা ঘটে, উনি বলেছেন আমি শুনেছি। মানে কি কঠিন দিন এদের কাছে, কোনো ধারণা নেই। এবং কি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সেখানে কিন্তু এটা চান্সও পায়নি, একজন আইএনএস সোলজার চান্স পায়নি পরবর্তীকালে, কাউকে চাকরি দেওয়া হয়নি যারা সেই সময় বেঁচে ছিল, কাউকে চাকরি দেয়নি, ইন্ডিয়ান আর্মিতে তারা চাকরিই পায়নি। এবং যারা আমাদের দেশের জন্য অ্যাকচুয়ালি প্রাণ দিয়েছিল। আজকে 1947-এ যখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম, আমরা অনেকেই বলি যে এটা পেয়েছিলাম কংগ্রেসের জন্য, আমরা পেয়েছিলাম ভারত ছাড়ো আন্দোলনের ফসল ছিল। ভারত ছাড়ো আন্দোলন শুরু হতে না হতে সবাইকে গ্রেফতার করে নেওয়া হয়েছিল, বড় বড় লিডারদের। শুধু গান্ধী কিছুদিন পর ছাড়া পেয়ে যান, বাকি সবাই জেলে ছিল যতদিন না পর্যন্ত মানে শেষ হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো কোন ভারত ছাড়ো আন্দোলনের কথা এরা বলে? অ্যাকচুয়ালি ছিল আইএনএ ট্রায়াল, যে আইএনএ ট্রায়াল গোটা ভারতে আগুন লাগিয়ে দিয়েছিল। নেতাজি এবং তার আজাদিন ফৌজ সম্পর্কে মানুষ প্রথম জানতে পেরেছিল, কারণ তার আগে পর্যন্ত ব্রিটিশ সমস্ত মিডিয়াকে মানে আজাদিন ফৌজ সংক্রান্ত খবর সম্প্রচারের জন্য রেস্ট্রিক্ট করে রেখেছিল, যাতে কোনো খবর বাইরে না আসে। এবং যখন আইএনএ ট্রায়ালের খবর বাইরে আসতে শুরু করলো, তখন গোটা দেশে আগুন লাগালো। ছাত্র সমাজ, মানে কলকাতার বুকে পর্যন্ত মিছিল ছাত্র হয়েছে। সমাজে মিছিল, সেখানেও ব্রিটিশরা গুলি চালালো, একজনের মৃত্যু হলো, একজন ছাত্র। কিন্তু ব্রিটিশরা ভয় পেল তাতে। অ্যাকচুয়াল কারণ ছিল তারা বুঝে গিয়েছিল যে এই স্বাধীনতা ধরে রাখা সম্ভব না। মানে এই যে স্বাধীনতার লড়াই শুরু হয়েছে, এবার প্রথম আগুন জ্বলে উঠেছে দেশের মধ্যে, নো বিদ্রোহ। এই আইএনএর ওই স্লোগান, ঠিক আছে, মানুষের কানে কানে পৌঁছে গেল। নেতাজির সেই সময়ের সমস্ত অ্যাক্টিভিটি মানুষ জানতে শুরু করলো। অনেকে কংগ্রেসকে বলে যে কংগ্রেস সেই সময় এই করেছে ওই করেছে, যদিও ভুলাভাই দেশাই যিনি কংগ্রেস নেতা ছিলেন তিনিই কিন্তু আইনের পক্ষে দাঁড়িয়েছিলেন। ওই যে ব্যাপারটা, ওখানে ভালো মানুষ আর খারাপ মানুষ পার্থক্যটুকু। হ্যাঁ, কিন্তু কংগ্রেস কি করলো, সেই সময় আইএনএর জয় হিন্দ স্লোগানকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার করার চেষ্টা করলো, মানুষের আবেগকে কাজে লাগিয়েছিল। রাজনীতি সারা জীবন এটাই করে এসেছে। হ্যাঁ, কিন্তু নেতাজিকে তারা ভুলিয়েই দিল, মানে এবং খুব কৌশলে ভুলিয়ে দিয়েছে মানুষের মন থেকে। কিন্তু সেই যে শুরুটা, সেই শুরুটা না ব্রিটিশ নিতে পারেনি। ব্রিটিশ দেখেছিল যে সারা দেশে এমন পরিমাণে মানে রিবেলরা এমন পর্যায়ে চলে গিয়েছে যে পুরো একেবারে গেরিলা ওয়ার টাইপের শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গা থেকে আক্রমণ, যখন তখন যেখানে ব্লাস্ট করিয়ে দিচ্ছে, বেতার ধ্বংস করে দিচ্ছে, রেলপথ উড়িয়ে দিচ্ছে। এগুলো ব্রিটিশ বুঝেছিল যে ইন্ডিয়ান সোলজাররাই তো অ্যাকচুয়ালি আর্মিটাকে, মানে গভর্নমেন্টটাকে চালায় না, এত তো আর ব্রিটিশ ফোর্স নেই, সব তো ইন্ডিয়ান। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেই সময় প্রচুর সোলজার তাদের রণক্লান্তদের দেশে পাঠাতে হয়েছিল, তাদের নিজস্ব চাকরি বাকরি অনেক, তো সেই সময় ইংল্যান্ড থেকে প্রচুর তো সোলজার এসেছিল। হ্যাঁ, তাদেরকে তো পাঠাতেই হবে, অতটা যুদ্ধের পর তাদেরকে তো ফেরাতেই হবে। ব্রিটিশ বুঝে তখন শুধু ভারতীয়রা থেকে যাবে। এক্স্যাক্টলি, ব্রিটিশ বুঝেছিল সম্ভব নয়। এবং লর্ড মাউন্ট ব্যাটেন ইন্ডিয়াতে এসেছিল শুধুমাত্র ভারতকে স্বাধীন করার জন্য, স্বাধীনতা দেওয়ার জন্যই। কারণ ওই কন্ডিশন দুটো ফ্যাক্টরসকে সামনে এনেছিল, এক হচ্ছে দাঙ্গা, আর একটা ছিল হচ্ছে এই ধরনের প্রবলেম। ব্রিটিশ দুটোতেই নাস্তানাবুদ হয়ে পড়েছিল, ঠিক আছে।